নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম আদি সপ্তগ্রাম এবং তার আশপাশ অঞ্চলের ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি শরৎচন্দ্রের পৈতৃক ভিটে, লাইব্রেরি ও মিউজিয়াম, বিশালাক্ষী মাতার মন্দির, প্রাচীন জীর্ণ পরিত্যক্ত জোড়া শিব মন্দির, একটি প্রাচীন ও জীর্ণ শিব মন্দির, একটি সংস্কার করা পুরনো শিব মন্দির এবং বাংলায় বোধহয় একমাত্র টেরাকোটার অলঙ্করণ সমৃদ্ধ সৈয়দ জামালউদ্দিন খাঁয়ের ভগ্ন মসজিদ, দিবাকর দত্ত বা উদ্ধরণ দত্তের ঠাকুর বাড়ি, তার সাথে 500 বছরের প্রাচীন মাধবীলতা গাছ এবং নুপুর পুকুর, যার সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে প্রভু নিত্যানন্দের নাম, প্রভু নিত্যানন্দের স্মৃতি। তার সঙ্গে দেখিয়েছি রঘু ডাকাতের কালীবাড়ি এবং সরস্বতী নদী, যে সরস্বতী নদীর তীরে আজ থেকে 500 বছরের বেশি আগে গড়ে উঠেছিল সপ্তমগ্রাম বন্দর। আর সপ্তমগ্রাম বা আজকের আদি সপ্তগ্রাম নামের সঙ্গে 7টি গ্রামের নাম যুক্ত হয়ে আছে। সেই 7টি গ্রামের নাম আপনাদের আগের পর্বে শুনিয়েছি। আজকে দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো বেশ কিছু দ্রষ্টব্য। তবে বন্ধুরা, চলুন তাহলে আজকে বেরিয়ে পড়ি। আমরা চলে এসেছি আদি সপ্তগ্রাম স্টেশনে। আপনারা জানেন যে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আমরা টোটো রিজার্ভ করে চলে গেছিলাম প্রথমে দিবাকর দত্তের ঠাকুর বাড়িতে। তারপর বিভিন্ন দ্রষ্টব্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম রঘু ডাকাতের কালীবাড়ি। রঘু ডাকাতের কালীবাড়ির পর থেকে আমাদের শুরু হবে আজকের দ্বিতীয় পর্ব। রঘু ডাকাতের কালীবাড়ি দেখার পর আমরা টোটো নিয়ে চলে গেছিলাম ত্রিবেণী ঘাটের কাছে ঝাউতলা কালী মন্দির বা শ্রী শ্রী মঠ অভয়ানন্দ গিরি মহারাজের আশ্রমে। আপনাদের আশ্রমের বাইরের দিকটা দেখানোর চেষ্টা করছি। এই আশ্রমটি একেবারে গঙ্গার ধারেই অবস্থিত, আর ভেতরে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করেছি। বেশ সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালাও আছে, ফুলের বাগানও আছে। আমরা মন্দিরের গর্ভগৃহে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গর্ভগৃহের বেদিতে পরপর মূর্তি রয়েছে, মা কালীর মূর্তি, বিষ্ণু মূর্তি, মহাদেবের মূর্তি এবং ব্রহ্মা মূর্তি। আমরা এক স্বামীজিকে পেয়ে গেছি। সেই স্বামীজির কাছ থেকে আমরা জেনে নেব এই মূর্তির ব্যাখ্যা এবং এই আশ্রম সম্পর্কে কিছু তথ্য। আচ্ছা ঠাকুরমশাই, আপনার নামটা যদি একটু বলেন। গুরুবাড়ি তো, গুরু আশ্রমের শ্রীমৎ স্বামী অভয়ানন্দ গিরি, তার পরিচয় নেই আমাদের পরিচয়। আচ্ছা, প্রার্থনা, উনি যে সাধক, উনি যে সাধনার মধ্যে যে মাকে পেয়েছেন, তারই বীজ মন্ত্র সেভাবে ওনার সাজানো। এবং নারায়ণকে সামনে রাখা মানে সেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উপস্থিত হচ্ছে না। ভালো করে দেখুন, চার মূর্তির দিকে তাকি। আচ্ছা, তো ওনার এই প্রতিষ্ঠিত ঘটই হচ্ছে নারায়ণের ঘট। আচ্ছা, এবং 4 জনের অবশিষ্ট মানে নারায়ণকে উপস্থিত রাখা হিসেবে ওম ক্লিং বলে যে জিনিসটা বীজ মন্ত্র ওনার যে উপস্থিত হয়েছে। আচ্ছা, ওনার প্রথম শব্দ হয়েছিল ওম আর ক্লিং, নারায়ণকে পেয়েছিল। আচ্ছা, এবং নারায়ণের প্রতিষ্ঠার এই যে ঘট, এই ঘটকে ওনাকে সন্তুষ্ট করা মানে 4 জনকেই সামনে দেখতে। আচ্ছা, ওই ওম ক্লিং যে মানে আশ্রমটা, সেটা কি বর্ধমানে এখন আছে? বর্ধমানে। বর্ধমানে কোথায় আছে? বর্ধমান, সদরঘাট বর্ধমান। সদরঘাট বর্ধমান। আপনার বর্ধমান জংশন থেকে টোটো পথ বা অটো পথ ওই 15 থেকে 10 মিনিটের রাস্তা। আচ্ছা, দক্ষিণা কালিকার পুজো তার মানে বৈষ্ণব মতেই। হ্যাঁ, বৈষ্ণব মতেই। ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন, আমি আমার ফোনে রেকর্ড হয়ে থাক ছবিতে। 7686905247। অসংখ্য ধন্যবাদ। জয়ানন্দগিরি। আর এই 3 মূর্তি, মানে মায়ের মূর্তি সহ যে 3 মূর্তি, এটা উনি স্বপ্নেই যে সাধক, মায়ের আদেশ অনুযায়ী এই 4 মন্ত্রকে উনি জপের মাধ্যমে ঠিক আছে। আপনাকে অসংখ্য প্রণাম আমাদের তরফ থেকে। আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকি। আমরা চলে এসেছি ত্রিবেণী ঘাটের কাছে। রাস্তার দুধারে দোকান রয়েছে নানা রকম। এখানে সমস্ত রকম পুজোর উপকরণ পাওয়া যায়। প্লাস্টিক জেরিক্যান পাওয়া যায়, দেখছেন এখানে শাঁখার দোকান একটি। আর প্লাস্টিকের জেরিক্যান কেন পাওয়া যায়? এখান থেকে গঙ্গার জল অনেকে ওই জেরিক্যানে ভরে বাড়িতে নিয়ে যান পুজোতে লাগবে বলে। এই যে সেই জেরিক্যানের দোকান, এবং আরো অনেক কিছু পাওয়া যায় এখানে। আমরা আস্তে আস্তে ত্রিবেণী ঘাট বা যাকে উস্তি ঘাট বলে সেই ঘাটের কাছে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে গঙ্গায়। আর এই ঘাটের দুপাশে রয়েছে নানা মন্দির, আর কিছু প্রত্নবস্তু বা ঠাকুরের মূর্তিও রয়েছে, আপনাদের দেখাবো। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে। ডান দিকে অনেকগুলো মন্দির আছে, সেই মন্দিরগুলো আপনাদের দেখাবো। দূরে গঙ্গা বয়ে যাচ্ছে, এই যে একটি মন্দির।
এখানে একটি বেশ বড়সড় মন্দির। মন্দিরের গর্ভগৃহে নানান দেবতা রয়েছেন, হনুমানজি রয়েছেন, মহাদেব রয়েছেন, আরো অনেক দেবতা রয়েছেন। বেশ সুন্দর সংস্কার করা হয়েছে মন্দিরটিকে। মন্দিরের আরেক পাশে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ। এই যে দেখছেন আপনারা জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। এই মন্দিরটি আসলে জগন্নাথ মন্দির। এই দেখুন লেখা রয়েছে জগন্নাথ মন্দির, রমাকান্ত মহাপাত্র, স্থাপিত 1840 সাল। তার মানে এই মন্দিরটি খুব প্রাচীন মন্দির। আসলে এই ঘাট সম্পর্কে যেটা শোনা যায়, 1600 শতাব্দীতে পূর্ব ভারতের সবচেয়ে শক্তিশালী ভূরিশ্রেষ্ঠ সম্রাট মহারাজ রুদ্র নারায়ণ রায় মুখুটি এই ঘাটটি নির্মাণ করে দিয়েছিলেন। এই ঘাটটির সঙ্গে জড়িয়ে আছে নানান পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিক কাহিনী। এই যে ত্রিবেণী ঘাট বা ত্রিবেণী সঙ্গম, এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল এটি। কিন্তু এখানে এরা মুক্ত বেনী, অর্থাৎ এরা তিনটি নদী মিলিত হয়ে আবার তারা তিন দিকে চলে গেছে। সেই জন্যই এই সঙ্গমকে বলা হয় মুক্তবেণী। এই ত্রিবেণী ঘাট বা অস্থিঘাটের ডান দিকে রয়েছে খেয়াঘাট আর বাঁ দিকে রয়েছে শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটের একটা মাহাত্ম্য আছে। হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস, এই শ্মশানে কারো মৃতদেহ দাহ করা হলে তার অক্ষয় স্বর্গ লাভ হবে, তার আর পুনর্জন্ম হবে না। শ্মশান ঘাটের পাশেই রয়েছে নেতা ধোপানির ঘাট, যে নেতা ধোপানির সঙ্গে মনসামঙ্গল কাব্যের লক্ষিন্দর ও বেহুলার কাহিনী জড়িয়ে আছে। দেখাবো আপনাদের সেই নেতা ধোপানির মন্দির, নেতা ধোপানির পুকুর। তার আগে আপনাদের দেখাই যে ঘাটের পাশে একটি মন্দিরে পূজিত হচ্ছে বেহুলা লক্ষিন্দরের মূর্তি এবং যমরাজের মূর্তি। আপনাদের দেখাবো সেই মূর্তি। এই যে দেখছেন বেহুলা লক্ষিন্দরের মূর্তি, বেহুলা হাত জোর করে বসে আছে আর তার পাশে শোয়ানো আছে তার স্বামী লক্ষিন্দরের মৃতদেহ, আর পেছনে যমরাজ তার প্রহরীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই মূর্তিগুলি এই মন্দিরে নিত্য পূজিত। এছাড়াও এই মন্দিরে আরো নানান মূর্তি পূজিত হয়, আপনারা দেখছেন সেই সব মূর্তি। এরপরে দেখাবো ঘাটের পাশে দেয়ালে গেঁথে রাখা একটি প্রত্ন মূর্তি। আপনারা দেখছেন সেই মূর্তি। এটি কার মূর্তি বুঝতে পারছি না। চতুর্ভুজ মূর্তি, আর ওপরে রয়েছে গঙ্গা মূর্তি। খুব সুন্দর মূর্তিটি, দেখুন কি অপূর্ব শিল্পকর্ম। এটি হচ্ছে গঙ্গা মূর্তি। এটি পাশের মন্দিরে গর্ভগৃহ। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও আরো নানান মূর্তি রয়েছে। আপনারা দেখছেন সেই মূর্তিগুলি। এখানেও একটা কিছু পাদপীঠ, একটা স্তম্ভ এবং কোন মন্দিরের শীর্ষ দেশের ভগ্নাংশ এখানে রয়েছে। এটিও ঘাটের পাশে রাখা রয়েছে তিনটি টুকরো। এখানে একটি বিষ্ণু মূর্তি রয়েছে, শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী শ্রী বিষ্ণু, তার মূর্তি এখানে দেখছেন। এবারে দেখাবো আপনাদের একটি গণেশ মূর্তি এবং আরো একটি মূর্তি। সেই মূর্তিটির কি ব্যাখ্যা বা কার মূর্তি সেটা বুঝতে পারিনি, তবু মূর্তিগুলো আপনাদের দেখালাম। এবারে গঙ্গার ঘাটে আরেকটি মন্দির আপনাদের দেখাচ্ছি। এই মন্দিরের গর্ভগৃহে নানান মূর্তি রয়েছে যেগুলো নিত্য পুজো করা হয়, আর গর্ভগৃহের সামনে রয়েছে একটি গঙ্গা মূর্তি। আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই গঙ্গা মূর্তিটি। এবারে দেখাচ্ছি ঘাটের সিঁড়িতে একটি বেদির উপর গঙ্গা মূর্তি। আপনাদের দেখাচ্ছি সেই গঙ্গা মূর্তি। আর এর উল্টো দিকেও রয়েছে আরেকটি গঙ্গা মূর্তি, সেই মূর্তিটিও আপনাদের দেখাবো। এই যে সেই গঙ্গা মূর্তিটি আপনারা দেখছেন পর্দায়, দুটো মূর্তি মুখোমুখি রয়েছে এখানে। এইবারে আপনাদের দেখাচ্ছি গঙ্গার ধারে ঘাটের একবারে নিচের ধাপ থেকে ওপরের দিকের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন ঘাটের উপরের দিকের দৃশ্য, একেবারে গঙ্গার ধারের ধাপ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ত্রিবেণী শ্মশান থেকে গঙ্গাটা দেখাবার চেষ্টা করছি। এখানে বলছেন যে আলাদা কোনো ঘাট নেই, ওই স্নানের ঘাটেই শবযাত্রীরা শবদেহ সৎকারের পর ওখানেই স্নান করেন। আপনারা দেখছেন গঙ্গার সৌন্দর্য দেখাবার চেষ্টা করছি আপনাদের দূর থেকে।
আমরা এবারে চলে এসেছি নেতা ধোপানির মন্দিরে। আপনারা উপরে সেই বোর্ডটি দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে মা মনসা মন্দির, নেতা ধোপানি ঘাট, ত্রিবেণী, হুগলি। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে, খাড়া সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমেই আমরা পেয়ে গেলাম নেতা ধোপানির মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি খুব পুরনো এবং খানিকটা জীর্ণ হয়ে পড়েছে। সামনের দরজার গ্রিলে তালা দেওয়া রয়েছে, ওপরে লেখা রয়েছে মা মনসা ও বেহুলা লক্ষিন্দর নেতা ধোপানি মন্দির, ত্রিবেণী ঘাট, হুগলি। ওপরে ওং লেখা রয়েছে। এবার দেখে নেব এই মন্দিরের গর্ভগৃহে কি কি মূর্তি রয়েছে, সেই মূর্তিগুলি। এইবারে নেতা ধোপানির মন্দিরের গর্ভগৃহে কি কি মূর্তি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন মা মনসার মূর্তি রয়েছে, বেহুলা লক্ষিন্দরের মূর্তি রয়েছে, এ পাশে একটি সখীর মূর্তিও রয়েছে। আর পাশে যে পুকুরটি দেখছেন এই পুকুরটিকে বলা হয় নেতা ধোপানির পুকুর। নেতা ধোপানির মন্দিরের কাছেই রয়েছে আরেকটি মন্দির, সেখানে আরো অন্যান্য বিগ্রহের সঙ্গে রয়েছে একটি পাথরের পাটাতন কালো রঙের, যেখানে বলা হয় যে এই পাটাতনের উপরেই নাকি নেতা ধোপানি স্বর্গের দেবতাদের কাপড় কাস্ত। আপনাদের দেখাচ্ছে সেই কালো রঙের পাথরের পাটাতনটি, আপনারা দেখছেন মেজের উপরে রাখা আছে। বলা হয়ে থাকে যে এই পাথরের পাটাতনের উপরেই নেতা ধোপানি স্বর্গের দেবতাদের কাপড় কাস্তেন। নেতা ধোপানির মন্দির থেকে আমরা চলে এলাম ত্রিবেণী ঘাটের কাছে অবস্থিত বেনি মাধব তলায়। এখানে দুদিকে 3টি করে 6টি শিব মন্দির আছে। প্রত্যেকটি শিব মন্দিরে একটি করে শিবলিঙ্গ আছে এবং প্রত্যেক শিবলিঙ্গের কিন্তু আলাদা আলাদা নাম আছে। এবারে দেখাচ্ছি একটি শিব মন্দিরের উপরে কি লেখা রয়েছে, আপনাদের সেই ফলকটি দেখাচ্ছি। দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী শশী শেখর। শকাব্দ 1763 সালে মন্দিরটি স্থাপিত হয়েছিল, অর্থাৎ 1841 সালে মন্দিরটি স্থাপিত হয়েছিল। এইরকম প্রত্যেকটি শিবলিঙ্গের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে আর প্রত্যেকটি মন্দিরের নির্মাণকাল মোটামুটি একই। এইবারে দেখাবো এখানকার উল্লেখযোগ্য শিব মন্দির বেনিমাধব শিব মন্দিরটি। এই যে দেখুন বেনিমাধব শিব মন্দিরের সামনেই রয়েছে নন্দী মহারাজ, নন্দী পাহারা দিচ্ছেন। আপনাদের দেখলাম সেই নন্দী মহারাজের মূর্তি। এবার মন্দির এবং বিগ্রহটি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এটি হচ্ছে যজ্ঞস্থল, এখানে যজ্ঞ হয়। আর আপনাদের সেই বেনিমাধব মন্দির এবং বেনিমাধব বিগ্রহটি দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে বেনিমাধব শিবের মন্দির, ভেতরে শিবলিঙ্গ আছে যার নাম বেনিমাধব, যাকে নিয়েই নানান কিংবদন্তি আছে মানুষের মধ্যে। দরজায় তালা দেওয়া ছিল, আমরা ওই গ্রিলের বাইরে থেকেই ছবিটা তোলার চেষ্টা করেছি। দেখুন এখানে লেখা রয়েছে জয় বাবা বেনিমাধব। বেনিমাধব তলা থেকে আমরা চলে এলাম জাফর খাঁ গাজীর মসজিদে। এই মসজিদটি বাংলার অত্যন্ত পুরনো মসজিদ। আপনারা দেখছেন এএসআই তরফ থেকে এখানে বোর্ড লাগানো রয়েছে, এখানে ছবি তোলা নিষেধ, ভেতরে ঢোকা যাবে কিন্তু ছবি তোলা যাবে না, তাই আমরা ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। আপনারা দেখছেন মসজিদের বাইরের দিকের ছবি। জাফর খাঁ গাজীর মসজিদ দেখার পর আমরা চলে এলাম হংসেশ্বরী মন্দিরের সামনে। আর হংসেশ্বরী মন্দিরের সামনেই রয়েছে বাঁশবেড়িয়া রাজবাড়ির একটি তোরণদ্বার, বেশ সুউচ্চ তোরণদ্বার এবং সুদৃশ্য তোরণদ্বার। তোরণদ্বারটি বর্তমানে পরিত্যক্ত, ভগ্ন ও জীর্ণ, তবুও এর স্থাপত্য শৈলী কিন্তু মানুষকে আজও আকৃষ্ট করে। আপনাদের সেই ছবি দেখালাম। আর দুপাশে রয়েছে পূজা সামগ্রীর বিক্রির দোকান, এখান থেকে পূজা সামগ্রী কিনে আপনি হংসেশ্বরী মায়ের পুজো দিতে পারেন। এবারে পর্দায় আপনারা যে জলাশয়টি দেখছেন এটি আসলে একটি পরীক্ষা। বর্গী আক্রমণের হাত থেকে রাজবাড়িকে বাঁচাতে বাঁশবেড়িয়া রাজারা রাজবাড়ির চতুর্দিকে এই পরীক্ষা খনন করিয়েছিলেন। আপনারা এবার পর্দায় যে হংসেশ্বরী মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি বাঁশবেড়িয়া রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু নির্মাণ কাজ সম্পূর্ণ হবার আগেই 1802 সালে তার মৃত্যু হয়। 1814 খ্রিস্টাব্দে তার দ্বিতীয় পত্নী রানী শঙ্করী দেবী এই মন্দির নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। এই মন্দির নির্মাণের জন্য চুনার থেকে পাথর আনা হয়েছিল আর জয়পুর থেকে কারিগর আনা হয়েছিল। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল তন্ত্র সাধনার ষট চক্র ভেদের তত্ত্বকে অনুসরণ করে। আর এই মন্দিরে রয়েছে 13টি চূড়া, যার মাথাগুলি দেখতে অনেকটা পদ্ম কোরকের মতন। এই মন্দিরটির উচ্চতা 70 ফুট আর এই মন্দিরটি নির্মাণে খরচা হয়েছিল 5 লক্ষ টাকা।
এই মন্দিরের গর্ভগৃহে গোলাকার বেদির উপর, যা দেখতে অনেকটা প্রস্ফুটিত পদ্মের মতন, তার উপরে মা হংসেশ্বরী মূর্তি রয়েছে। মা হংসেশ্বরী গায়ের রং নীল, ত্রিনয়নী, চতুর্ভুজা। মায়ের ডান হাতে অভয় মুদ্রা ও শঙ্খ, বাম হাতে রয়েছে খড়গ ও নরমুণ্ড। এই মন্দিরে মাকে সারা বছর দক্ষিণা কালিকা মতে পুজো করা হলেও দীপান্বিতা অমাবস্যা কিন্তু তন্ত্র মতে পুজো করা হয়। এই মন্দিরে প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন মায়ের পুজো দিতে, মাকে দর্শন করতে। আপনারা দেখছেন সেই দৃশ্য। এবার মায়ের মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। গর্ভগৃহে গোলাকার বেদির ওপর, যেটা দেখতে অনেকটা প্রস্ফুটিত পদ্মের মতন, তার উপরে মা হংসেশ্বরী মূর্তি আসেন। গর্ভগৃহে মায়ের মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মায়ের গায়ের রং নীল, মায়ের গলায় জবা ফুল এবং গাঁদা ফুলের মালা পরানো রয়েছে। মা এখানে বসন পরিহিতা এবং শালঙ্কারা। আর মায়ের গর্ভগৃহের সামনের দেয়ালে রয়েছে নানা রকম রঙিন নকশাদার কাজ এবং ফ্রেস্কোর কাজ। আর প্রবেশপথের ঠিক উপরে রয়েছে গণেশের একটা মূর্তি। আপনাদের দেখাচ্ছি সেই সব রঙিন নকশাদার কাজ। আর মাথার উপরে সিলিং এ রয়েছে পাথরের নানা নকশাদার কাজ। আপনাদের সেসব দেখালাম। খুব সুন্দর দেখতে মায়ের মন্দিরের সামনের দিকটা। আর পুরো মন্দিরটা তো সুন্দর দেখতে, সে কথা বলাই বাহুল্য। মায়ের মূর্তিটি এবার সম্পূর্ণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরো মূর্তিটি আপনাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি কাঠের দুর্গা মূর্তি। আপনাদের সেই দুর্গা মূর্তিটি দেখানোর চেষ্টা করছি। হংসেশ্বরী মন্দিরের গায়ে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। একরত্ন বিশিষ্ট এই মন্দিরের দেয়ালে টেরাকোটার অলঙ্করণ সত্যি অবাক করে দেওয়ার মতন, মুগ্ধ হবার মতন। হংসেশ্বরী মন্দির দেখার পর আমরা চলে গিয়েছিলাম করোলা গ্রামে করোলা কালী মন্দির দেখতে। শোনা যায় ঘোষাল ডাকাত সর্দার নামে কোনো এক ডাকাত এই মায়ের পুজো করতেন। পরবর্তীকালে মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই গ্রামের দুটি পরিবার, ঘোষাল পরিবার এবং ভট্টাচার্য পরিবার, পালা করে এই পুজোর দায়িত্বে রয়েছেন। আপনাদের মূর্তিটি দেখাচ্ছি। মন্দিরের সামনে রয়েছে একটি তুলসী মঞ্চ। সেই তুলসী মঞ্চটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইবারে দেখাবো মন্দিরের সামনের দিকটা। এই যে মন্দিরের সামনে এসে আমরা পৌঁছে গেছি। এবার দেখাবো মায়ের মূর্তিটি। মন্দিরের আশেপাশে কাউকে না পাওয়ায় আমরা মন্দির সম্পর্কে বা মূর্তি সম্পর্কে আর কোনো তথ্য পাইনি। তবে সামনে গ্রিলের গেটটি দেওয়া ছিল, যদিও তালা দেওয়া ছিল না। আমরা ভেতরে প্রবেশ করিনি। ওই গ্রিলের ফাঁক দিয়ে মায়ের মূর্তির ছবি তোলার চেষ্টা করেছি। আপনাদের দেখাচ্ছি মায়ের মূর্তির ছবি। করোলা মাতার মন্দির থেকে আমরা চলে এলাম কাজিডাঙ্গায় শ্বেতকালী মন্দিরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্বেতকালী মন্দিরটি, আর ভেতরে মূর্তিটিও আপনাদের দেখাবো। আপনারা জানেন যে আমাদের বাংলায় 3টি শ্বেতকালী মন্দির আছে। একটি হচ্ছে রাজবলহাটে রাজবল্লভী মাতার মন্দির, আরেকটি রয়েছে শোভাবাজারে, আরেকটি রয়েছে এই ব্যান্ডেলের কাজিডাঙ্গাতে। আমরা যে ধরনের কালী মূর্তি দেখতে অভ্যস্ত, সেই মূর্তি থেকে কিন্তু শ্বেতকালী মূর্তি অনেকটাই আলাদা। শ্বেতকালী মূর্তি দ্বিভুজা, তার ডান হাতে রয়েছে তরবারি এবং বাঁ হাতটা সামনে প্রসারিত, তাতে রয়েছে খড়পড় এবং খড়পড়ে থাকে কারণ বাড়ি। মায়ের দুই পায়ের তলায় রয়েছে শিবের দুই মূর্তি। বাঁ পায়ের তলায় রয়েছে বিরূপাক্ষ এবং ডান পায়ের তলায় রয়েছে কাল ভৈরব। দুজনেই কিন্তু দিগম্বর। অন্য কালী মূর্তির মতো কিন্তু এই মায়ের জিভ কিন্তু মুখের বাইরে নেই। আপনারা দেখছেন সেই মূর্তি, ক্লোজে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই মন্দিরের কাছেই একটি বাড়িতে দেখলাম জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা পূজিত হচ্ছেন। তাই সেই ছবিও আপনাদের সামনে তুলে এনেছি দেখানোর জন্য। আপনারা দেখছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার দারু মূর্তি। খুব সুন্দর 3টি মূর্তি। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।